সমস্ত ডাব্লিউপি কেপি এসআই অ্যাসপিরেন্ট সেই সঙ্গে হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস যারা প্রিপারেশন করছে তাদের জন্য ডেসক্রিপটিভ পার্ট বেঙ্গলি ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। সেটা হচ্ছে বাংলা প্রতিবেদন, যে আজকে দেখাবো যে কিভাবে বাংলা প্রতিবেদন জিনিসটা কি বা কেমন ভাবে লিখতে হবে, কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আছে, ডেমো আনসার সহ সবকিছুই দেখাবো। তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে, যারা ডাব্লিউপি বা কেপিএসআই এর জন্য যারা প্রস্তুতি নিতে যাও, ফ্রিলি প্লাস মেন ডেসক্রিপটিভ সহ বা শুধুমাত্র যারা মেন প্রিপারেশন করতে চাও 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইনে তো চলছে, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়াতে পড়ানো হয়। যারা অফলাইন দূরের ক্যান্ডিডেট এসে থাকতে চাও তোমরা এসেও পড়তে পারো, সেই ব্যবস্থা এখন বর্তমানে করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে বাংলা প্রতিবেদন বা হচ্ছে বাংলা সাবজেক্ট যেটা ডাব্লিউপি কেপিএসআই এর ক্ষেত্রে 50 মার্কস থাকবে, তাই তো 50 মার্কস থাকবে। যেখানে রিপোর্ট রাইটিংটা এত গুরুত্বপূর্ণ কেন, তার কারণ একটা রিপোর্ট রাইটিং এ 30 নম্বর, 200টি শব্দের মধ্যে লিখতে হয়, 30 নম্বর থাকে। তো আমরা বাঙালি স্টুডেন্ট হলে বাংলা বলা এক জিনিস, কিন্তু লিটারেচার বা সাহিত্য লেখাটা অন্যরকম। ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে মানে সঠিক ভাষা চয়ন শব্দ চয়নের ক্ষেত্রে না করলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কস কম পাওয়া যায়। হ্যাঁ, তা বলে যে খুব কঠিন ভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো যে দুর্বোধ্য কঠিন ভাবে লিখতে হবে তা নয়, সহজ সরল সাবলীল ভাবেই লিখতে হবে, কিন্তু যেন শব্দ চয়নগুলো একটু স্ট্যান্ডার্ড হয়। তো চলো এক এক করে আলোচনা করি। এক নম্বরে যে প্রতিবেদন কি, হোয়াট ইজ রিপোর্ট। প্রতিবেদন কি? প্রতিবেদন হচ্ছে কোনো একটা ঘটনা, ইনসিডেন্ট বা কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়, তার নিরপেক্ষ বিবরণী, সেটাকে বলা হচ্ছে প্রতিবেদন। কিভাবে লিখতে হয়? এক নম্বর দেখো কিভাবে লিখতে হয়। এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটি প্রাসঙ্গিক শিরোনাম, অর্থাৎ একটি কন্টেক্সচুয়াল হেডলাইন তোমার দরকার। বাংলা ইংরেজি বোথ একই জিনিস, বেঙ্গলি রিপোর্ট রাইটিং ইংলিশ একই সঙ্গে আলোচনা করছি। যেটা কন্টেক্সচুয়াল হেডলাইন মানে প্রাসঙ্গিক শিরোনাম প্রথমে দিতে হবে। এবং রিপোর্ট রাইটিং এর যে শিরোনামটা হবে সেটা কোনো টেন্স মেনে নয়। ধরো আমি বললাম যে একটা ঝড় সংক্রান্ত, যেটা ফণী ঝড় হয়েছিল উড়িষ্যাতে, সেটা হয়ে গেছে, সেই নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। তার মানে পাস্টে হয়ে গেছে বলে ফণীর তাণ্ডবে মৃত্যু হয়েছিল 40, এরকম নয়। তোমাকে লিখতে হবে প্রেজেন্ট ফরম্যাটে, যে ফণীর তাণ্ডবে মৃত হাইফেন দিয়ে 40, এরকম তোমাকে শিরোনাম দিতে হবে। অর্থাৎ যে ঘটনাটা সম্পর্কে লিখছি আমি, সেই ঘটনাটা যেন প্রথমে টাইটেলে বলা থাকে। অনেক সময় যেগুলো নিউজ পেপার আসে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং এ দেখবে বেশি অতি চমকপ্রদ ভাবে লেখা থাকে, কিন্তু কম্পিটিটিভ লাইনের পরীক্ষায় খুব চমকপ্রদ ভাবে নয়। অর্থাৎ যেমন আছে সেইভাবে মানে যে সাবজেক্টের উপরে লিখতে দিয়েছে সেই সাবজেক্টটাকে নিয়েই টাইটেল আমাকে দিতে হবে। 2 নম্বর দেখো যে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য উল্লেখ থাকলে বলে নিজস্ব সংবাদদাতা লেখা যেতে পারে। দেখো দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য বলুক বা সম্পাদকীয় বিভাগ বলুক, যাই হোক সেটা তো নিউজ পেপারেই আসবে। হ্যাঁ, খসড়া প্রতিবেদন যেটা বলে, খসড়া প্রতিবেদনটা নিউজ পেপারে নাও আসতে পারে, কিন্তু বাকি এডিটোরিয়াল বলো বা দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য বলো, এগুলো সব সংবাদপত্রে আসবে। তো নিজস্ব সংবাদদাতা এই কথাটা অবশ্যই লেখা যেতে পারে। আবার অনেক সময় কি হয় যে বাই স্টাফ রিপোর্টার ইংলিশে লিখি বা ওখানে যে লিখছে তার নামটা দেওয়া থাকে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজের নাম বা পরিচয় দেওয়া মানা, তাই সেই ক্ষেত্রে নাম বা যে কোনো মানে অ্যাড্রেসের জায়গাতেই XYZ ব্যবহার করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ থাকে। এবং পিএসসির ক্ষেত্রে ওটা লেখা থাকে যে মার্কস ডিডাক্টেড হতে পারে কেউ যদি নিজের পরিচয় দেয়। তো দেখো যে যেখানে ঘটেছে তার ঠিকানা দিতে হবে, বা সম্পাদকীয় বিভাগের ক্ষেত্রে নিজের ঠিকানা না দিয়ে ঠিকানা হোক বা নাম হোক XYZ ব্যবহার করতে হবে, এটাই লেখা আছে। 4 নম্বর পয়েন্ট দেখো যে ঠিকানা লেখার পরে তারিখ দিতে হবে। কোনো নিউজ পেপার প্রতিবেদন লেখার ক্ষেত্রে যদি প্রশ্নে ডেট দেওয়া থাকে তাহলে সেই মতো ডেট দিতে হবে। এই জায়গাটা নিয়ে যেমন অনেকের কনফিউশনের সৃষ্টি হয়। ধরো কোথাও বললো যে একটা রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে পথ দুর্ঘটনা হয়েছে, কোথায় হয়েছে বলে দিল, তারপরে হচ্ছে হয়তো বললো যে 12ই মে হয়েছে বেলা 10টার সময়। তাহলে দেখো 12ই মে বেলা 10টার সময় পথ দুর্ঘটনাটা হচ্ছে, এবার সেটা তো সেই দিনকে কালেক্ট করা হবে, সংগ্রহ করা হবে, দিয়ে রিপোর্টটা ছাপানো হবে। পাবলিশ কবে হবে সেটা পরের দিনকে, অর্থাৎ 13ই মে পাবলিশ হবে। তাহলে আমি ডেট যেটা দেবো সেটা হচ্ছে 13ই মে ডেট দেবো। কিন্তু বেশ কিছু রাইটিং যেমন হচ্ছে ধরো সোশ্যাল মিডিয়া নিয়ে তোমাকে লিখতে দেওয়া হলো, এরকম তো না যে গতকাল সোশ্যাল মিডিয়া হয়েছে আজকে তোমাকে সেটা নিয়ে লিখতে দেওয়া হলো, তা তো নয়। সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে দেওয়া হলে মানে কি, যে সমাজ মাধ্যমের বর্তমানে যে প্রভাব সেটার উপরে একটা প্রতিবেদন লেখা হচ্ছে ওভারঅল। তাহলে সেই ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কোনো ডেট দেওয়া থাকবে না, তুমি যেদিনকে পরীক্ষা দেবে সেদিনকারই ডেট দেবে, বা যে কোনো ডেট দিতে পারো, দিয়ে লিখতে পারো।
তাহলে কোশ্চেনে যদি প্রশ্নে যদি ডেট দেওয়া থাকে তাহলে সেই মতো আমরা ডেট দেবো, মানে তার পরের দিন দেবো, আদারওয়াইজ যেদিনকে এক্সাম দিচ্ছ সেদিনকার ডেট দেবো। তারপরে হচ্ছে কলাম দিয়ে শুরু করতে হবে লেখা। প্রতিবেদনের বডি, এবার পরের পয়েন্ট যেটা দেখো, প্রতিবেদনের বডি, যে একটা প্রতিবেদন সেটার বডি কেমন হবে। প্রতিবেদনের লেখার আগে কি, কোথায়, কখন, কিভাবে, এই চারটি পয়েন্টকে খুব ভালো করে বুঝে নিতে হবে। হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এই চারটে পয়েন্ট, অর্থাৎ এই চারটে পয়েন্ট বিশেষ করে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বা দৈনিক যেগুলো দুর্ঘটনামূলক বা কোনো একটা ক্যাম্পেইন অভিযান হয়েছে এইটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই চারটে পয়েন্ট, যে কি সম্পর্কে লিখছি, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এরপর প্রথম অনুচ্ছেদে 3 থেকে 4টে লাইনের মধ্যে ঘটনাটি সম্পর্কে পুরোটা বলে দিতে হবে সংক্ষেপে। অর্থাৎ এটাই নিয়ম যে প্রথম যে অনুচ্ছেদটা হয় সেই অনুচ্ছেদে কি ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে খুব ইন ব্রিফ তোমাকে পুরোটাই একদম বলে দিতে হবে, যাতে কোনো একজন রিডার বা পাঠক, ধরো হয়তো তার বেশি সময় নেই, সে বেশি সময় চাইছে না, মোটামুটি সমস্ত ঘটনাগুলোকে একবার চোখ বুলে নিতে চাইছে, তাহলে যেন ওই অনুচ্ছেদটা পড়েই যেন তার মাথায় একটা আইডিয়া চলে আসে যে এই বিষয়ে এটা লেখা আছে। 8 নম্বরে যে পরের অনুচ্ছেদে সেই ঘটনাটার সম্পূর্ণ বিবরণ দিতে হবে, নেক্সট প্যারাগ্রাফের সম্পূর্ণ বিবরণ দাও। 9 নম্বরে যে শেষ প্যারাগ্রাফে কোনো প্রতিকারের উপায় বা সমাধানের উপায় বলে দিতে হবে, যদি কোনো সমস্যামূলক হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিকারের উপায় বা সমাধানের উপায় বলে দিতে হবে। কোনো দুর্ঘটনামূলক প্রতিবেদন যেটা অনুষ্ঠিত হয়ে গেছে এরকম কোনো ধরনের প্রতিবেদনে অতীতকাল ব্যবহার করতে হবে, কিন্তু সম্পাদকীয় বিভাগ বা হচ্ছে এসে টাইপ প্রতিবেদনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। মানে এটাই যে ধরো বললাম যে কোনো জায়গায় বন্যা হয়েছিল, ঠিক আছে, বা হয়তো কোনো জায়গায় তোমার কোন একটা বৃক্ষরোপণ অভিযান হয়েছিল, এই ক্ষেত্রে এটা হয়ে গেছে, এই অভিযানটা ক্যাম্পেইনটা হয়ে গেছে, কার আয়োজন করেছিল, উদ্দেশ্য কি ছিল, এগুলো সব আমরা পাস্ট টেন্সে লিখবো। কিন্তু যদি তোমার এরকম টাইপ দেয় যে বর্তমানে হয়তো বলে ইন্টারনেটের সুফল কুফল, ঠিক আছে, ইন্টারনেটের ভালো দিক খারাপ দিক সব বলে, তো এমন নয় যে কালকে হয়ে গেছিল খারাপ দিক কি ভালো দিক, সেটা নয়, এটা তো ওভারঅল, মানে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে, আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। 11 নম্বরে যে একটি ভালো প্রতিবেদনের মধ্যে কম্প্যাক্টনেস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে একটা যেন লিঙ্ক থাকে, কোথাও যেন খাপ ছাড়া মনে না হয়। ঠিক আছে, তুমি হয়তো ফার্স্টে ইন্ট্রোডাকশন এক ধরলে, তারপরে কোনো লিঙ্ক নেই, তারপরে মাঝে হয়তো অন্য লাইনকে কানেক্ট করে দিলে, তা নয়, যে ইন্ট্রোডাকশন শেষ করবে পরের যেটা ডেসক্রিপশন দিচ্ছ সেকেন্ড প্যারাগ্রাফ থেকে, সেটার সঙ্গে যেন একটা লিঙ্ক থাকে। 12 নম্বরে যে ভাববাচ্য বা হয়তো নিরপেক্ষভাবে বর্ণনা তুলে ধরতে হবে। 13 নম্বরে যে প্রশ্ন দেওয়া পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। সাধারণত এখন সমস্ত পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পয়েন্ট তুলে দেওয়া হচ্ছে, মেনশন করে দেওয়া হচ্ছে, তো যেমন যেমন পয়েন্ট থাকবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। তুমি যদি তোমার যদি মুখস্থ করা থাকলে পরেও সেই পয়েন্টের উপর ভিত্তি করে লিখবে। নেক্সট পয়েন্ট, স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং এর ওয়ার্ড লিমিট যেটা, সেটা 150, অর্থাৎ মিসলেনিয়াস এর ক্ষেত্রেও বা ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে লিখতে দেওয়া হয়, 150টি শব্দ বা WBCS না, মিসলেনিয়াস এর এডিটোরিয়াল কোনোটা 200টা ওয়ার্ড দেওয়া থাকে, পুলিশের ক্ষেত্রে 200টি শব্দ, মানে যাই হয়ে যাক না কেন, ধরে রাখো যে 150 থেকে 200টা শব্দ মধ্যে তোমাকে লিখতে হবে, 200টি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। সেই জায়গায় 200টি শব্দ বললে 20-25টা 30টা বেশি হতে পারে, অসুবিধা নেই, কম হতে পারে 15-20টা, অসুবিধা নেই, কিন্তু তার থেকে যেন বেশি বা কম না হয়। তবে এই ক্ষেত্রে 20-25টি শব্দ সর্বাধিক গ্রহণযোগ্য হতে পারে, ঠিক আছে, বেশি হলে কোনো অসুবিধা নেই, তারা গুনে গুনে দেখবে। তাহলে যারা প্রতিবেদনের টপিক গুলো আবার দেখে নিই, যে করমণ্ডল ট্রেন দুর্ঘটনা, সাধারণত পুলিশের পরীক্ষায় এখন যেগুলো কারেন্ট টপিক সেগুলো দিচ্ছে, যেমন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ নিয়ে দেওয়া হয়েছিল কেপিতে, তো করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট এটা নিয়ে করতে পারো। 2 নম্বরে যে চন্দ্রযান 3-তে ভারতের সাফল্য এটা নিয়ে করতে পারো। 3 নম্বরে যে শক্তি সংকট মোকাবিলা, 4 নম্বরে যে খাদ্য সংকট মোকাবিলা, এই সমস্ত রিপোর্ট রাইটিং যেগুলো আছে সেইগুলোর একদম লাইভে কিভাবে লিখছি লেখা সহ, তোমার PDF সহ সমস্ত কিছু, যদি পরীক্ষা প্রস্তুতি অনলাইন কোর্সে জয়েন হয়ে যাও, অনলাইন বা অফলাইন, তাহলে সবকিছুই পেয়ে যাবে এই সমস্ত রাইটিং গুলো। 5 নম্বরে যে শব্দ দূষণের কারণ, কুপ্রভাব, প্রতিকারের উপায় বা জল দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ। 7 নম্বরে যে বাস্তুতন্ত্র, জৈব বৈচিত্র্য হ্রাস। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মাদক বিরোধী প্রচার অভিযান বা হচ্ছে অ্যান্টি ড্রাগ অ্যাডিকশন। এই যে আমি টাইটেল গুলো দিয়েছি বাংলায় লেখা আছে, মানে যে টপিক গুলো দিয়েছি বাংলায় লেখা আছে, মানে শুধু বাংলাতেই নয়, বেঙ্গলি ইংলিশ দুটো পার্টি একই জিনিস। মাদক বিরোধী প্রচার অভিযান। 9 নম্বরে যে কন্যাশ্রী প্রকল্প। 10 নম্বরে যে কন্যা ভ্রূণ হত্যা। 11 নম্বরে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। 12 নম্বরে যে র্যাগিং এর প্রতিকার নিয়ে একটি প্রতিবেদন। 13 নম্বরে যে প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ। 14 নম্বর ডেঙ্গু সচেতনতা। 15 নম্বরে যে একটা ঝড় সংক্রান্ত, বন্যা বা বজ্রপাত বা অগ্নিকাণ্ড বিষয়ে প্রতিবেদন। 16 নম্বর হচ্ছে শিশু শ্রমিক।
17 নম্বর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, সোশ্যাল মিডিয়ার প্রভাব বা ইন্টারনেটের প্রভাব বা কম্পিউটার, অনলাইন এডুকেশনের প্রভাব, বেসরকারীকরণ, তারপর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। 21 নম্বর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। তো মোটামুটি এই যে সমস্ত টপিকগুলো বললাম, এই টপিকের বাইরে কিছু হয় না। 21টা টপিক নামে হলেও এই যে যেমন এখানে ঝড়, বন্যা, বজ্রপাত, অগ্নিকাণ্ড ঢোকানো আছে। তারপরে তোমার দূষণ সংক্রান্ত নিয়ে সমস্ত জল দূষণ, বায়ু দূষণ এগুলো লেখানো আছে। তো ওভারঅল একটা দূষণ করে নিতে পারো, যাই দেখ না কেন যেন হয়ে যায়। তো এই যে টপিক আছে, মানে 21টা হলেও আপাত দৃষ্টিতে 21টি হলে মোটামুটি ধরে রাখো যে 30-32 খানা টপিক। তো এইগুলো করলে এর বাইরে আর কোনো টপিক হয় না, একটু ঘুরিয়ে দিলেও তুমি লিখতে পারবে। তো এই টপিক গুলো করে ভালো করে প্যাটার্ন গুলোকে মুখস্থ করে নিলে পরে বাংলা ইংরেজি দুটোই তুমি লিখতে পারবে। তো আজকে যেটা দেখাবো দেখো, সেটা হচ্ছে খাদ্য সংকট নিয়ে প্রতিবেদন লিখুন। খাদ্য সংকট নিয়ে প্রতিবেদন। একটা জিনিস দেখতে পাবে যে জল সংকট নিয়ে প্রতিবেদন অলরেডি দেখবে অনেকে জিজ্ঞাসা করে হয়তো যে এখান থেকে কমন পাওয়া যায় কিনা। তো জল সংকট নিয়ে প্রতিবেদন অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে আপলোড আছে প্রায় 1 বছর আগে, মানে কেপিএসআই এর পরীক্ষার আগে। তারপরে যে সেভ লাইফ নিয়ে অনেক আগেকার লেখা আছে, দেখতে পাবে পরিবেশ দূষণ নিয়ে লেখা আছে। এই সমস্ত জিনিস এগুলো ভিডিওতে এমনি ফ্রি দেওয়া আছে। এই সমস্ত রাইটিং গুলো কিন্তু ডব্লিউপিএসআই বা কেপিএসআই প্রিভিয়াস ইয়ার গুলোতে পড়ে গেছে। তো যে টপিক বললাম এই টপিক গুলোকে ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারলে এই টপিকের বাইরে হয় না, গ্যারান্টি তুমি কমন পাবে, এইটুকু তোমাকে ভরসা দিতে পারি। তো একটা ডেমো রাইটিং দেখাচ্ছে, দেখো যে ভারত তথা সারা বিশ্বে খাদ্য সংকট, এই নিয়ে একটা তোমাকে প্রতিবেদন লিখতে হবে, বাংলা প্রতিবেদন 200টি শব্দের মধ্যে, এবং এখানে 30 মার্কস দেওয়া থাকবে। তো আমি যে রাইটিংটা এখন তোমাদের সামনে লেখা দেখাবো, এই রাইটিংটা লিখলে গ্যারান্টি তোমাকে লিখে দিচ্ছি যে তুমি আউট অফ 30 26 বা 27 মার্কস ইজিলি পেয়ে যাবে, তার থেকে বেশিও পেতে পারো, গ্যারান্টি দিচ্ছি তোমাকে। তো পয়েন্ট কি দেওয়া আছে, ভারত তথা সারা বিশ্বে খাদ্য সংকট। পয়েন্ট দেওয়া আছে খাদ্য সংকটের কারণ, 2 নম্বরে যে খাদ্য সংকট মোকাবিলার উপায়, 3 নম্বরে যে বিভিন্ন বিকল্প খাদ্য, তারপরে যে আন্তর্জাতিক সংস্থাগুলির সাহায্য, উপসংহার। যদি আরো অনেক পয়েন্ট ওরা দেয়, 10টা 12টা পয়েন্ট দেওয়া থাকে, তো এই পয়েন্টের মধ্যেই সবকিছু পয়েন্ট ঢোকানো থাকবে। তাহলে টাইটেল আমি কি বললাম যে রিপোর্ট রাইটিং এর 1 নম্বর রুলস অনুযায়ী বলেছি যে 1 নম্বর রুলস তোমাকে শিরোনাম দিতে হবে, তাই তো, যে খাদ্য সংকটে বিশ্ববাসী, এটা আমরা টাইটেল দিয়ে দিলাম, শিরোনাম দিয়ে দিলাম। শিরোনাম খুব বড় হবে না যে একদম পুরো 2 লাইন ধরে শিরোনাম লিখবে, তা নয়। খাদ্য সংকটে বিশ্ববাসী, নিজস্ব সংবাদদাতা লিখেছি কারণ দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্যই বলেই দিয়েছি। XYZ ব্যবহার করতে বলে কিন্তু বাংলা রাইটিং বলে সবকিছু বাংলা লেখারই চেষ্টা করছি, সেই জন্য ক খ গ বলে লিখে দিয়েছি। ক খ গ 6 সেপ্টেম্বর 2023, মানে 2023 সালে এটা লেখা হয়েছিল, সেই জন্য লেখা আছে। এবার এই ধরনের রাইটিং এর ক্ষেত্রে তোমাকে গ্যারান্টি বলে দিচ্ছি, তোমাকে তো ডেট ফেট কিছু দিয়ে দেবে না, তুমি যেদিনকে লিখবে সেদিনকার ডেট দেবে। আজকে যেটা যে ডেট সেটা হচ্ছে 3রা মে 2024, লিখতেই পারো। তাহলে প্রথম পয়েন্টে কি লিখেছে দেখো, যে প্রথম প্যারাগ্রাফে বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা প্রায় 780 কোটি এবং আশঙ্কা করা হচ্ছে আগামী 50 বছরে 900 কোটি ছাড়িয়ে যাবে, এবং সারা বিশ্বে মোট 53টি দেশের 200 কোটি মানুষ খাদ্য সংকটের সম্মুখীন হবে, যেখানে বর্তমান ভারতের 1/3 জনসংখ্যা পর্যাপ্ত পুষ্টি পায় না। অর্থাৎ এই যে প্রথমে একটা ডেটা দিয়ে শুরু করলাম, এই ডেটা দিয়ে বা এই রাইটিংটা আলাদা অন্য জনের থেকে একটা আলাদা মাধুর্য এনে দেবে, বা হচ্ছে আলাদা তোমাকে প্রায়োরিটি দেবে, অবশ্যই মার্কস বাড়তে বাধ্য। তুমি প্রথম থেকে শুরু করে দিলে যে বর্তমান সারা বিশ্বে খুব খাদ্য সংকটের অভাব, মানুষজন বেড়ে যাচ্ছে, সেই তুলনায় খাদ্য উৎপন্ন হচ্ছে না, এটা দিয়ে শুরু করে দিলে। আর কেউ এরকম ডেটা দিয়ে শুরু করেছে যে লাস্ট যে সেন্সাস বা এখনো পর্যন্ত এখন বিশ্বে সারা বিশ্বে 780 কোটি আছে এবং আগামী 50 বছরের মধ্যে এটা 900 কোটি ছাড়িয়ে যাবে, এবং সারা বিশ্বে মোট 53টি দেশের প্রায় 200 কোটি মানুষ খাদ্য সংকটের সম্মুখীন হবে, যেখানে বর্তমানেই ভারতে 1/3 জনসংখ্যা পর্যাপ্ত পুষ্টি পায় না। এবং এটাও জানো যে বর্তমানে এখন চীনকেও ছাপিয়ে গেছে ভারতের জনসংখ্যা। তাহলে প্রথমে আগে আমরা এন্ট্রি নিচ্ছি রিপোর্ট রাইটিং আস্তে আস্তে, মানে পটভূমিকাটা বলে দিলাম। এবার পরের প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফ, যে খাদ্য সংকট হচ্ছে কেন, কারণটা কি জিনিস, কি কারণের জন্য সেটা আলোচনা করব। তা বলে যে এক একটা পয়েন্টকে বিশাল এক্সপ্লেন করতে হবে তা নয়, কমা কমা দিয়ে লিখে দিলেই হবে। যেমন হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে চাষ জমি অরণ্য, কমা দাও এখানে, একটা চাষ জমি অরণ্য ধ্বংস করে বসতি স্থাপন হলো খাদ্য সংকটের প্রধান কারণ। তাই তো, মেন কারণ হচ্ছে এটাই যে অরণ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে বা চাষ জমি ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে।
সবুজ বিপ্লবের সময় রাসায়নিক সারের অতি ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস, জলসংকট, গ্লোবাল ওয়ার্মিং, অনাবৃষ্টির ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ যুদ্ধ, পতঙ্গদের অত্যাচার, বিভিন্ন আন্তর্জাতিক খাদ্য সংস্থাদের সহায়তা না করা, তার উপর বিগত 3 বছরে করোনা মহামারীর কারণের জন্য খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করতে চলেছে সারা বিশ্বে। তাহলে দেখো যে প্রত্যেকটা পয়েন্ট, সমস্ত পয়েন্ট এখানে মেনশন করা আছে, কিন্তু কম শব্দের মধ্যে। 1 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি করে চাষ জমি, তারপরে হচ্ছে অরণ্য ধ্বংস করা হচ্ছে, তারপরে সবুজ বিপ্লবের সময় থেকে রাসায়নিক সারের ব্যবহার করা হচ্ছে, এর ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। জল সংকট, জল না হলে কি করে খাদ্য হবে, জল সংকট, গ্লোবাল ওয়ার্মিং, অনাবৃষ্টি, এছাড়াও অভ্যন্তরীণ বিভিন্ন যুদ্ধ লেগে থাকছে বা হচ্ছে বিভিন্ন পতঙ্গদের অত্যাচার, এবং বিভিন্ন আন্তর্জাতিক খাদ্য সংস্থাদের সহায়তা না করা। মেন এর বাইরের কোনো পয়েন্ট নেই যে যার কারণের জন্য খাদ্য সংকট দেখা যেতে পারে। এবার তাহলে পরের পয়েন্টটা যেটা ছিল সেটা কি হচ্ছে যে মোকাবেলা কি করে করা যাবে, মানে বিকল্প ব্যবস্থাটা কি তাহলে। যে খাদ্য সংকট থেকে মুক্তি পেতে অধিক ফলনের জন্য উচ্চ ফলনশীল বীজ, জৈব সারের ব্যবহার এবং মিশ্র চাষ চালু করতে হবে। এছাড়া বিভিন্ন প্রাণীজাত হবে, প্রাণীজাত যেমন হচ্ছে পোলট্রি, মাংস, দুধ, ডিম, মাছ ইত্যাদি কৃত্রিম প্রজনন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ 1 নম্বর তো জৈব সার বলতে পারো বা উচ্চমানের ফলনশীল, যেখানে বেশি মানের ফলন হবে, বা জৈব সারের ব্যবহার করতে হবে। মিশ্র চাষ মানে একই জমিতে বিভিন্ন রকমের ফসলের চাষ করতে হবে। এছাড়া হচ্ছে প্রাণীজাত যেমন হচ্ছে পোলট্রি, মাংস, দুধ, ডিম কৃত্রিম প্রজননের মাধ্যমে বাড়াতে হবে। এছাড়াও আছে মাশরুম, যেমন এই পয়েন্টগুলো তাও তোমার বলবে, কিন্তু এই পয়েন্টগুলো আগে থেকে প্রস্তুতি না নিলে মাথায় আসবে না বা লিখবেও না। যে মাশরুম, এখন যেমন বর্তমানে মাশরুম চাষ করা হচ্ছে, মাশরুমের যেমন অনেক গুণগত পুষ্টিও ভালো আছে। মাশরুম, তারপরে যে ক্লোরেলা, তারপরে শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যালোভেরা থেকেও খাদ্য গ্রহণ করা যেতে পারে। এইগুলোকে বিকল্প খাদ্য হিসেবে ভাবা হচ্ছে। পরের প্যারাগ্রাফ দেখা যায় বিশ্বের প্রথম বৃহত্তম জনসংখ্যাযুক্ত দেশ চীন, ভারত, ইন্দোনেশিয়া দেশের সরকারকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যাতে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেখানে 3 ভাগের 1 ভাগ মানুষ চীন আর ভারতেই রয়েছে, তো সেই সমস্ত দেশের মানুষকে কি করতে হবে, আগে ব্যবস্থা নিতে হবে যাতে করে জনসংখ্যাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায়, এবং বেশি করে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করতে হবে। চাষিদের কৃষিকাজে বেশি করে উৎসাহ ও সহায়তা প্রদান এবং শিক্ষিত মানুষদেরকেও কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগিয়ে আসতে হবে। অর্থাৎ এই জিনিসটা যেমন কিছু হয় না, আমরাই বলি হয়তো গুরুজনরা আমাদেরকেও বলেছে যে পড়াশোনা না পারলে, লেখাপড়া না করলে একটা জিনিসই বলেছে যে কি করবি, লেখাপড়া করবি না কি করবি, চাষ করবি, মাঠে খাটবি, এরকম একটা কথা। তো এরকম তো ব্যাপার নয় যে যারা লেখাপড়া করবে না শুধু তারাই শুধু চাষ করবে, ফসল ফলাবে, তা তো নয়। কারণ এটা থেকেও একটা বড় জীবিকা হিসেবে বেছে নেওয়া যেতে পারে চাষের ব্যাপারটা। এখনো অনেক জায়গাতেই আছে যে অনেক মানে মানুষ রিসার্চ করছে, তদন্ত করছে, গবেষণা করছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত জিনিসকে আরো বাড়ানো যায়। তো এটাকেও একটা পেশা হিসেবে গ্রহণ করা যেতে পারে এবং শিক্ষিত মানুষদেরও এগিয়ে আসা উচিত। যাই হোক, এটাই খাদ্য সংকট নিয়ে প্রতিবেদন লেখানো হলো, এবং সমস্ত টপিকগুলো আলোচনা করে দিলাম। যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো অবশ্যই সেলফ স্টাডি করতে পারো, যেমন ভাবে লিখালাম সেভাবে নিজেরা প্রস্তুতি নিয়ে রাখতে পারো। কিন্তু একটা জিনিসই বলেছি যে সমস্ত রাইটিং বা সমস্ত কিছু দেওয়া সম্ভব হবে না ফ্রিতে, কারণ অনেক ক্যান্ডিডেট থাকে যারা ফেড স্টুডেন্ট থাকে, ঠিক আছে, তারা একটা অবজেকশন দেয়, বা পরীক্ষা প্রস্তুতের একটা নিজস্ব একটা প্রাইভেসির সেই ব্যাপার আছে। তো যাই হোক, যে পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাইছো অনলাইন বা অফলাইন, তোমরা জয়েন করতে পারো 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, অনলাইন বা অফলাইন যে কোনো কোর্সের জন্য, WAP, KPSI, ক্লার্কশিপ বা মিসকেলিয়াসের জন্য। এবং যারা শুধুমাত্র যে ডেসক্রিপটিভটা পড়বে অসুবিধা নেই, শুধু ডেসক্রিপটিভই পড়তে পারো।